আসসালামু আলাইকুম। পড়ছি গল্প অফিডিয়ান, লিখেছেন রানী আমিনা। পর্ব ৫৯। পুরো ভার্সিটিটা জুড়েই যেন সাজ সাজ সব। সবাই এদিক ওদিক তাড়াহুড়ো করে ছুটছে। স্টুডেন্ট সহ অন্যান্য টিচার আর স্টাফরা নিজেদের ভেতরে ল্যাবরেটরির বিষয়টা নিয়ে নিচু গলায় আলোচনা করছে। বিশালদেহী গার্ডগুলো কঠিন চোখে আশপাশটা পর্যবেক্ষণ করছে আর অস্ত্র হাতে পাহারা দিচ্ছে, যেন একটা মাছিও ল্যাবে অনুপ্রবেশ করতে না পারে। রুমাইশা মাথা উঁচু করে বীর দর্পে হেঁটে চলেছে সামনের দিকে। কালো রঙা গগলসের ভেতর দিয়ে নিজের আশপাশটা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছেও। কানে থাকা ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে সে সাফওয়ানের সাথে কানেক্ট হয়ে অতি উৎসাহী গলায় বলল, মাই ডিয়ার হিউবি, আর ইউ রেডি? সাফওয়ান সেই গোপন কামরাতে রুমাইশার দেওয়া কালো রঙা শক্ত কিন্তু স্ট্রেচি পোশাকটা পরে তৈরি হয়ে আছে। পোশাকটা ওর গলা পর্যন্ত ঢেকে আছে। ওর নিজের পায়েও একজোড়া হাইকিং শু। রুমাইশা দুজনের জন্যই সেম রঙের সেম ডিজাইনের শু কিনেছে। মুখটা রুমাইশার কথাতেই ঢাকেনি ও, কারণ এখন আর লুকানোর কিছুই নেই। ওর শরীরের ইস্পাত দৃঢ় পেশিগুলো পোশাকটার উপর দিয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। অসম্ভব রকম সুন্দর লাগছে ওকে। গতকাল রাতে রুমাইশার সঙ্গ পাওয়ার পর ওর শরীরের সমস্ত এনার্জিগুলো যেন ৩ গুণ বেড়ে ফিরে এসেছে। বিশালদেহী সাফওয়ানকে এখন প্রচণ্ড হিংস্র আর দানবাকার দেখাচ্ছে। এখন এই মুহূর্তে রুমের ভেতর কেউ না এলেই হলো। যদিও রুমের বাইরেই দুজন গার্ড অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভেতরে প্রবেশ নিষেধ। কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটার ভেতর দিয়ে রুমাইশার কণ্ঠ শোনা মাত্রই মিষ্টি হাসল সাফওয়ান। মনে মনে ২ বার উচ্চারণ করলো, হিউবি, হিউবি। তারপর প্রত্যুত্তরে সে নিজেও বলল, ইয়েস, আই এম রেডি ওয়াইফি। রুমাইশা মুচকি হাসলো, তারপর হাঁটতে হাঁটতেই বলল, গোপন রাস্তাটার কোনো চিহ্ন ম্যাপে দেওয়া নেই, সুতরাং আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে আমারই উপস্থিত হওয়া লাগবে। কিন্তু জোনাস আর রবার্ট ল্যাব এরিয়ার সিকিউরিটি ক্যাম্প হ্যাক করে যা দেখেছে, তাতে আপনাকে একটু বেশি কষ্ট করা লাগবে। কিন্তু চিন্তা করবেন না, আপনার ওপর ভারটা বেশি মনে হলেই আমি আপনাকে সঙ্গ দিতে চলে আসব। আর ওদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরের ৩ নম্বর পার্টের পেছনের দিকে চলে আসবেন। আপনার সাহায্য প্রয়োজন না হলে আমি ওখানেই থাকবো, আর ওইখান থেকেই ম্যানহোলের ভিতর দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে বস্টনের শেষ সীমানায় পৌঁছে যাব। ম্যানহোল যেখানে শেষ হয়েছে সেখান থেকে ম্যানহোলের পানি সোজা নর্থ অ্যান্টার্কটিকার পতিত হয়। ওইখানে রবার্ট আর জোনাস আমাদের জন্য অপেক্ষা করবে। একবার প্লেনে উঠে পড়তে পারলে আর কোনো বাধাই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। সাফওয়ান চেয়ারে বসেছিল এতক্ষণ। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, যথা আজ্ঞা মহারানী। নাও আই এম লিভিং মাই রুম, সি ইউ ইন এ বিট। টিল দেন স্টে সেফ। আর এরপরে রুমাইশার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সাফওয়ান বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে কট করে দরজা খুলে দৃঢ় পায়ে ওর রুম থেকে বের হলো। রুমাইশাও এগুলো ল্যাবের দিকে আত্মবিশ্বাসের সাথে হেঁটে চলেছে ও। আশেপাশের স্টুডেন্টগুলোর কেউ কেউ ওকে আর চোখে দেখছে। স্কিন টাইট পোশাক ছাপিয়ে রুমাইশার সৌন্দর্য সবার নজর কাটছে। তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে রুমাইশা হেঁটে হেঁটে একেবারে ল্যাব বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ওর সামনে দাঁড়ানো দুজন জাদ্রেল মুখের গার্ড ওর দিকে হাত বাড়িয়ে ইশারায় পাস চাইল। রুমাইশা ওর বব হেয়ার কাটিং দেওয়া চুলগুলো সামান্য ঝাঁকিয়ে ওদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারপর বলল, আই ডোন্ট নিড পাস, আই এম অ্যালাউড ইন এনি টাইম। আর ঠিক সেই মুহূর্তেই 4th ফ্লোর থেকে কতগুলো মানুষের সমস্বরে চিৎকার ভেসে এলো। গার্ডগুলো সব সচকিত হয়ে উঠল। এরপরে কি হচ্ছে জানার জন্য ওরা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্রপার কোনো খবর পাওয়ার আগেই 3rd ফ্লোর থেকে কেউ একজন আতঙ্কিত গলায় চিৎকার দিয়ে বলে উঠল, দ্য বিস্ট ইজ আউট, রান ফর ইউর লাইফ। রুমাইশার সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটা উত্তেজিত হয়ে আতঙ্কগ্রস্ত চেহারা নিয়ে তার হাতে থাকা এসিআর গানটা লোড করতে শুরু করলো। আর তখন তার হঠাৎই চোখ গেল রুমাইশার দিকে। আগের মতো করেই মিষ্টি হাসছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মাইকেল বসে আছে তার রুমে। গতকাল রাতে অ্যাশলির লাশ পাওয়ার পর থেকে সে মোটেও ঠিক নেই। তার দৃঢ় বিশ্বাস গতকাল রাতে তার পেটের উপর অ্যাশলির আত্মাই ভর করেছিল, যা সে ইতোমধ্যে তার গ্রুপের সবাইকে একবার করে জানিয়ে দিয়েছে। ইভেন অ্যাশলি যে তাকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করেছে সেটাও সবাইকে বলেছে সে। কিন্তু সবাই ভাবছে অ্যাশলির অকাল মৃত্যুর শকে নাকি তার মাথায় গন্ডগোল হয়েছে। অ্যাশলি যে এইভাবে হঠাৎ দুর্ঘটনায় মারা যাবে তা সে কখনোই ভাবেনি। অ্যাশলির লাশ পাওয়ার পর থেকেই মেয়েটার মৃত্যুর কারণ আর সৎকার নিয়ে ব্যস্ত ছিলেন তারা। সাফওয়ানকে একবার গিয়ে যে তারা চেক দিয়ে আসবেন সেটা কারো মাথাতেই আসেনি। ক্যামেরাটা কে ভেঙেছে সেটাও একটা চিন্তার বিষয়।
গতকাল রাতে যে লোকগুলো ক্যামেরা পর্যবেক্ষণ করতে এসেছিল তাদের সামনে থাকা লোকটা বারবার উসখুস করেছে সবাইকে কিছু একটা বলার জন্য, কিন্তু তাকে কেউই পাত্তা দিচ্ছে না। মাইকেলের সাথেও সে একবার কথা বলতে এসেছে, কিন্তু মন ভালো না থাকায় মাইকেল তাকে তার ধারের কাছে ঘেঁষতে দেয়নি। মাইকেল তার রুমে বসে এসবই চিন্তা করছিল। তখনই তার কানে এলো চিৎকার চেঁচামেচির শব্দ। শব্দটা সাফওয়ানকে যেদিকে রাখা হয়েছে সেদিক থেকেই আসছে। দ্রুত বের হয়ে তিনি ছুটলেন সেদিকে। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে তার দেখা হলো একজন গার্ডের সঙ্গে। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে সে কাউকে উত্তেজিত কণ্ঠে বলছে আরও লোক পাঠাতে। মাইকেল তাকে রাস্তার উপরেই থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি দৌড়াচ্ছ কেন? ওদিকে কিসের চিৎকার শোনা যাচ্ছে? লোকটা কোনো রকমে হড়বড় করে যা বলল তাতে এই বোঝা গেল যে সাফওয়ান আহমেদ নামের সেই ক্ষীণকায় পুরুষটি তার রুম থেকে বের হয়ে পালানোর সময় সামনে যতগুলো গার্ড পেয়েছে সবাইকে কাতিল করে দিয়েছে। আর সে ক্ষীণকায় পুরুষ আর ক্ষীণকায় নেই, রাতারাতি দানবে পরিণত হয়েছে। মাইকেল হা হয়ে গেল গার্ডটার কথা শুনে। গার্ডটা এই কথাগুলো বলেই আবার সামনের দিকে ছুটে চলে গেল। মাইকেল সামনে যাবে কি যাবে না সেই দুটানায় পড়েই কিছুক্ষণ দোনামোনা করলো। তারপর সাহস সঞ্চয় করে দ্রুত পায়ে এগোলো সামনের দিকে, যেদিকে সাফনকে লুকিয়ে রেখেছিল তারা। 6 নম্বর ব্লকটা পার হওয়ার পরেই তার কানে এলো গানশটের আওয়াজ। ভরকালো মাইকেল। সাফনের শরীরে যদি গুলি লাগে আর তার যদি কিছু হয়ে যায় তবে হারবার্ট তাদের সবাইকে শেষ করে ফেলবে। দ্রুত হাঁটাবাদ দিয়ে এবার তিনি ছুট লাগালেন। ওনার কাছে কোনো ব্লুটুথ ডিভাইস নেই যে উনি কাউকে বলে দেবেন সাফওয়ানকে যেন কেউ ভুলেও শুট না করে। যত সামনে এগোচ্ছে ততই চিৎকার চেঁচামেচি কানে আসছে মাইকেলের। 8 নম্বর ব্লকে আসার পর থেকে আর কোনো শোরগোল কানে আসলো না মাইকেলের। হঠাৎ করে যেন নিশ্চুপ হয়ে গেছে সব। আরেকটু এগোতেই ধস্তাধস্তির আওয়াজ কানে এলো তার। মাইকেল এবার ছোটা থামিয়ে হাঁটা ধরল। আর কয়েক পা হাঁটার পরেই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পেয়ে গেল সে। চারপাশে লাশের পাহাড় বানিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে সাফওয়ান। ওর ডান হাতে একজনকে গলা উঁচু করে ধরে রেখেছে। সে ছেলেটি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মতেই সুবিধা করতে পারছে না। নিজের পা দিয়ে সাফওয়ানকে আঘাত করতে যাচ্ছে সে, কিন্তু সে পা দুটোর একটাও সাফওয়ানের শরীর পর্যন্ত পৌঁছাচ্ছে না। সাফওয়ান কারো উপস্থিতি টের পেয়েই ছেলেটার গলা ধরা অবস্থাতেই ফিরে তাকালো ওর বাঁ দিকে। চোয়ালের ওপর খানিকটা কেটে গেছে ওর, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে সেখান থেকে। মাইকেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে ওকে। মাইকেলের মাথায় আসলো না কাল দুপুরেও যাকে হাড় লিকলিকে দেখেছিল সে কিভাবে এতটা পরিবর্তন হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তবে কি সাফওয়ানের মেডিসিন ওর কাছেই ছিল, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করছিল সেটা প্রয়োগ করার জন্য? কিন্তু এখন কি করার? সাফওয়ানকে তাদের হাতে বুঝিয়ে দেওয়ার সময় হারবার্ট নিজে এসেছিল আর বলে গেছিল সাফওয়ানকে যেন তারা মোটেই লাইটলি না নেয়, কারণ সে একজন ইন্টারন্যাশনাল হিটম্যান। তার বুদ্ধি, শক্তি, ট্রিক্স কোনো কিছুর সাথেই পেরে ওঠা তাদের মতো নগণ্য ব্যক্তিদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সাফওয়ানের অমন কঙ্কালসার চেহারা দেখে মাইকেল মনে মনে হারবার্ট ও সমস্ত কথা এক প্রকার হেসেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু তার বোঝা উচিত ছিল, যেখানে হারবার্টের মতো একজন বিশাল মাপের মাফিয়া সাফওয়ানের ব্যাপারে তাকে সাবধান হতে বলেছে, তখন সাবধান হওয়াটাই তাদের জন্য বেস্ট ছিল। সাফওয়ানকে আরও কড়া গার্ডে রাখা তাদের প্রথম থেকেই উচিত ছিল, কিন্তু দয়া দেখিয়ে তো ওরা সাফওয়ানের হাত পায়ের বন্ধনীগুলো সব খুলে দিয়েছিল। ভুলটা প্রথম থেকেই তাদেরই। মাইকেলকে দেখে সাফওয়ান তার কালো রঙা ঠোঁটের ভেতর থাকা ক্যানাইন দাঁতদ্বয় বের করে নিঃশব্দে এক হিংস্র হাসি দিল। তারপর হাতে ধরা ছেলেটাকে হাত দিয়ে উঁচু করে ধরে রেখেই মাইকেলের দিকে এগোলো ও। সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মাইকেল পেছোতে লাগলো। গতকাল দুপুরেও সাফওয়ানের ঠোঁট এতটা কালো ছিল না, ওর চোখগুলো এতটা আগুন ঝলসানো ছিল না, ওর দাঁতগুলো এমন ঝলক দিচ্ছিল না। তাহলে আজ কি এমন হলো? সব কিভাবে বদলে গেল এত দ্রুত? মাইকেল এসব ভাবতে ভাবতেই পেছাতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তেই সাফওয়ান ওর কালো রঙা দ্বিখণ্ডিত জিহ্বাটা বের করে নিজের চোয়ালের ওপরে হওয়া ক্ষতটা লেহন করলো। আতকে উঠল মাইকেল। সাফওয়ান যে তার ওই লকলকে জিহ্বাটা এতখানি বের করতে পারে তা তার ধারণাতেও ছিল না। গত 2 মাস ধরে সাফওয়ানকে সে রোজ দেখেছে, কিন্তু এমন হিংস্রতায় পরিপূর্ণ সাফওয়ানকে সে আজ প্রথম দেখছে। পেছাতে পেছাতে একসময় দেয়ালে গিয়ে পিঠ ঠেকে গেল মাইকেলের। বিশাল দেহে সাফওয়ান তার ঠিক সামনে এসে দাঁড়ালো। ওর হাত দিয়ে ধরে রাখা ছেলেটার দম বেরিয়ে যাওয়ায় যন্ত্রণায় ছটফট করছে। সাফওয়ান কিছুটা ঝুঁকে মাইকেলের কানের কাছে মুখ নিয়ে এসে কিছুটা ফিসফিসে কণ্ঠেই বলে উঠল, আমার স্বার্থে এমন দারুণ প্লেজারের আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথাটা বলেই নিজের হাসি হাসি মুখটা মাইকেলের কানের কাছ থেকে সরিয়ে নিয়ে সোজা হয়ে নিজেও মাইকেলের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। আর এরপর নিজের হাসি হাসি মুখটা হঠাৎ করেই বজ্র কঠিন করে হাতে ধরে রাখা ছেলেটার মাথাটা ধরে পাশের দেয়ালের সাথে ক্ষিপ্র গতিতে আছড়ে মারল সাফওয়ান।
ছেলেটার মাথার খুলি থেকে কিছু অংশ ছিটকে গেল একপাশে, আর সেটা দেখে মাইকেল চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে তার, বিপি হাই হয়ে যাচ্ছে। বুকের বাঁ পাশটা হাত দিয়ে চেপে রেখে অসহায় চোখে তাকালো সাফওয়ানের দিকে। দাঁড়ানো থেকে আস্তে আস্তে বসে পড়লো সে মেঝেতে। সাফওয়ান নির্বিকার চোখে দেখতে লাগলো মাইকেলের এমন বেদনাপূর্ণ চেহারা। সেই মুহূর্তে ধুপধাপ করে ছুটতে ছুটতে এদিকে এসে পৌঁছালো প্রায় 50 জনের মতো গার্ড। ওদের সবার হাতেই স্টেন গান, কারণ সাফওয়ানকে ডিরেক্ট বুলেট শট দেওয়ার জন্য পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেভাবেই হোক সাফওয়ানকে জীবিত রাখতে হবে, নইলে হারবার্টের বিশাল রকম ক্ষতি হয়ে যাবে। সাফওয়ান মাইকেলের দিক থেকে চোখ ফিরিয়ে ওদের দিকে তাকালো, আর তারপর নিজের স্ট্রেচি প্যান্টটার পকেট থেকে ওর 2 সাইডেড স্টোরটা বের করে স্বাগতম জানানোর ভঙ্গিতে সুন্দর করে হেসে গার্ডগুলোর দিকে এগুলো। পেছন থেকে বুকে হাত দিয়ে বসে থাকা মাইকেল তাকিয়ে রইল সাফওয়ানের যাওয়ার পানে। রুমাইশা দ্রুত পায়ে হেঁটে চলেছে গ্রাউন্ড ফ্লোরের 3 নম্বর ব্লকের পেছন দিকের উদ্দেশ্যে। গতকাল এখানে ঢোকার সময় অনেক কষ্টে ম্যানহোলের ঢাকনাটার স্ক্রুগুলো খুলেছিল ও। সেগুলো খুলে রেখেই শুধু ঢাকনাটা কোনো রকমের জায়গা মতো রেখে ও চলে গেছিল। আজ ওরা সেই জায়গা দিয়ে বেরিয়ে যাবে, আর যাওয়ার সময় খুব দ্রুত গতিতে আবার স্ক্রুগুলো লাগাতে হবে, নইলে প্রতিপক্ষ বুঝে যাবে যে ওরা এদিক দিয়েই পালিয়ে গেছে। কাজটা সাফওয়ানই করতে পারবে। রুমাইশা নিজের ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে একবার জোনাসের সাথে কানেক্ট করলো। ওদিকে সব ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা সেসব খোঁজ খবর নিল। আর তারপর ওদেরকে বলল কোনো সমস্যায় না পড়লে ও আর সাফওয়ান ঘন্টাখানেকের ভেতরেই এখান থেকে বের হয়ে যাবে। আর এইখান থেকে বের হয়ে নিজেদের সবচেয়ে দ্রুত গতিতে ছুটলে আর 1 ঘন্টার মতো লাগবে ওদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। জোনাস খবরগুলো পেয়ে রুমাইশাকে নিশ্চিত করলো যে তারা জায়গা মতো অবস্থান নিয়েছে। শুধু সাফওয়ানকে নিয়ে বের হওয়া মাত্রই যেন তাদেরকে জানানো হয় প্রাথমিক প্রস্তুতির জন্য। রুমাইশা সম্মতি জানিয়ে ওদের সাথে কানেকশন ডিসকানেক্ট করে ফেলল, আর তারপর আবার এগোলো নিজের গন্তব্যের দিকে। নিজের 2 সাইডেড সোরটা দিয়ে সমানে কুপিয়ে যাচ্ছে সাফওয়ান। কাকে কোথায় আঘাত করছে দেখছে না, বিপুল তৃপ্তি নিয়ে এ কাজ করছে সে। এরকম সুযোগ লাস্ট কবে পেয়েছে তা ওর মনে পড়ে না। এতদিন পরে এইভাবে এতগুলোকে খতম করে দিতে পেরে ওর শরীরে আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। কিন্তু এভাবে চললে তো হবে না। এত গার্ড আসতে থাকলে ওর সময় লাগবে অনেক। হারবার্টের কানে এতক্ষণে খবর পৌঁছে গেছে। এর ভেতরে যদি হারবার্ট আরও লোকজন নিয়ে চলে আসে, তবে আজকে আর ও বের হতে পারবে না। এদেরকে ভোগে পাঠাতে পাঠাতেই ওর সব সময় চলে যাবে। ডান হাতে সোটটা সমানে চালানো অব্যাহত রেখে বাম হাত দ্বারা নিজের ব্লুটুথ ডিভাইসটা রুমাইশার সাথে কানেক্ট করলো সাফওয়ান। তারপর রুমাইশাকে পেয়েই ও বলে উঠল, নিড হেল্প ওয়াইফি, ক্লিয়ার দ্য ফার্স্ট ফ্লোর, দেন কাম টু মি, আই এম অন দ্য 4th। সাফওয়ানের আদেশ পাওয়া মাত্রই ঝড়ের বেগে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে ছুটে চলল রুমাইশা। পর্ব 60। আকাশে আজ প্রখর সূর্য, সূর্যের তাপে মাটি তেতে উঠছে। ঈশান কোণে সুরমারঙা মেঘ সাজতে শুরু করেছে থরে থরে, আর তার সাথেই তাল মিলিয়ে মাটিতে থরে থরে লাশ সাজাচ্ছে সাফওয়ান। ওর দক্ষ হাতে ওর 2 সাইডেড সোর্ডটা বিদ্যুৎ বেগে প্রতিপক্ষের মাংসে গেঁথে গিয়ে মাংস থেকে মাংস, হাড় থেকে হাড় আলাদা করে দিচ্ছে। রক্তের ফোয়ারা বয়ে যাচ্ছে সমস্ত জায়গাটা জুড়ে। বেশ কয়েকটা স্টেন গানের শট লেগেছে ওর শরীরে, কিন্তু সেগুলো কয়েক সেকেন্ডের জন্য ওকে সামান্য দমাতে পারলেও ওর শরীরের একটা পশমও হেলাতে পারছে না। ভার্সিটির স্টুডেন্টরা সব যত্রতত্র ছোটাছুটি করে ভার্সিটি থেকে বেরিয়ে যেতে চাইছে। পুলিশ ফোর্স এসে দাঁড়িয়ে আছে ভার্সিটির সম্মুখে, কিন্তু তাদেরকে হারবার্টের গার্ডগুলো আটকে রেখেছে, ভেতরে যেতে দিচ্ছে না। যার কারণে দুই পক্ষের ভেতরে ঝামেলা শুরু হয়ে বেশ বড় আকার ধারণ করতে চলেছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ঠাউর করা যাচ্ছে না। রুমাইশা সাফওয়ানের কথা মতো ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখানের গার্ডগুলো কিছু বুঝে ওঠার আগেই নিজের অতি দ্রুত গতির আক্রমণে জোনাসের দেওয়া কারুকার্যখচিত খঞ্জরটার সাহায্যে তাদেরকে ধরাশায়ী করে ফেলেছে। ফার্স্ট ফ্লোরটা ক্লিয়ার করে সোজা সেকেন্ড ফ্লোরে উঠে গেল ও। কিন্তু সেকেন্ড ফ্লোরটা ক্লাসরুম হওয়ার সুবাদে সমস্ত জায়গাটাকে ফাঁকা দেখল ও। সেকেন্ড ফ্লোরের গার্ডগুলো হয়তো সব 3rd আর 4th ফ্লোরে। ও যাদেরকে ফার্স্ট ফ্লোরে ফেলে এসেছে তাদের ভরসায় হয়তো সেকেন্ড ফ্লোরেরগুলো সব উপরে উঠে গেছে। তাই রুমাইশার দেরি না করে নিজেও 3rd ফ্লোরের দিকে এগুলো, আর তখনই ওর কানে এলো অনেকের চিৎকার চেঁচামেচি, স্টেন গান আর ধারালো অস্ত্র দ্বারা আঘাত করার শব্দ। পায়ের শব্দগুলো শুনে মনে হলো অনেক বেশি লোকজন উপরে। দেরি না করে রুমাইশা ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে 3rd ফ্লোরে উঠে গেল।
রুমাইশা চলে যাওয়ার পরে ফার্স্ট ফ্লোরে সাফওয়ানকে ধরাশায়ী করার উদ্দেশ্যে থার্ড ফ্লোরে যাওয়ার জন্য আরও জনা 50 গার্ড উপস্থিত হলো। ওদের হাতে স্টেন গানের পরিবর্তে AK-47 ধরা। ওদের উপর নির্দেশ এসেছে সাফওয়ানকে স্টেন গানওয়ালারা ধরাশায়ী করতে না পারলে তারা যেন সাফওয়ানের পায়ের দিকে লক্ষ্য করে বুলেট ছোড়ে। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু ফার্স্ট ফ্লোরে পৌঁছে এতগুলো গার্ডকে এইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দলটার লিডার ম্যাথিউ ব্রু কুচকে তাকালো। তার জানা মতে সাফওয়ান ফোর্থ ফ্লোর থেকে থার্ড ফ্লোরে এসেছে। সাফওয়ান যদি থার্ড ফ্লোরেই থাকে তবে এদেরকে কে মারলো? ম্যাথিউ তড়িঘড়ি করে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে তার অন্য সহকর্মীদের থেকে খবর নিল যে সাফওয়ান আসলেই থার্ড ফ্লোরে আছে কিনা। কিন্তু যখন ওরা শিওর হলো যে সাফওয়ান থার্ড ফ্লোরেই আছে, তখন ওরা চিন্তায় পড়ে গেল। ওরা এটাই ভেবে পেল না যে সাফওয়ান বর্তমানে থার্ড ফ্লোরে থাকা সত্ত্বেও ফার্স্ট ফ্লোরের গার্ডদেরকে এইভাবে মেরে রেখে গেল কে। ম্যাথিউ সন্দেহ করলো যে ভেতরে ভেতরে আরও কেউ আছে যে কিনা সাফওয়ানকে সাহায্য করছে, কিন্তু সে কে হতে পারে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। হয়তো সে ওদেরই ভেতরকার কেউ। ব্যাপারটা মাথায় আসতেই সাথে সাথে ওরা ছুটলো সেকেন্ড ফ্লোরের দিকে, কিন্তু সেকেন্ড ফ্লোর পুরোটা ফাঁকা। পুরো 10 ব্লক খুঁজেও কাউকে পেল না ওরা। ওদের সঙ্গী সাথীগুলো যেন সব উধাও হয়ে গেছে। অগত্যা ওরাও থার্ড ফ্লোরের দিকে পা বাড়ালো। থার্ড ফ্লোরে পৌঁছেই রুমাইশার সামনে পড়লো স্টেন গানধারী এক দল গার্ড। সমানে ওরা শুট করে চলেছে সাফওয়ানকে লক্ষ্য করে। সাফওয়ান ওর সামনে থাকা গার্ডগুলোর যাকে যেভাবে পারছে খণ্ড খণ্ড করে চলেছে, কিন্তু একসাথে এতগুলো স্টেন গানের ভারী বর্ষণে ওর কাজগুলো ব্যাহত হচ্ছে। ইলেকট্রিক শকের কারণে বারবার সাফওয়ান কেঁপে কেঁপে উঠছে, চোখ মুখ কুচকে উঠছে ওর। প্রতিটা শট দাঁতে দাঁত চেপে হজম করে নিচ্ছে ও। আর নিজের প্রাণপ্রিয় স্বামীকে লক্ষ্য করে গার্ডদের এমন এক নাগারে শট করা আর তাকে কোণঠাসা করার চেষ্টা করতে দেখতেই রুমাইশার চোখ মুখ শক্ত হয়ে গেল। ওর থেকে ডাবল সাইজের জাড্রেল গার্ডগুলোর দিকে পেছন থেকে ছুটে গেল ও। আর তারপরে চোখের পলকে পেছনের গার্ডগুলোর কয়েকজনের গলার নলিতে হাতে থাকা খঞ্জরটা চালিয়ে দিল রুমাইশার সাই সাই করে। চিৎকার করার সুযোগও পেল না তারা। মৃত্যুর মুহূর্তে চোখে কালো রঙা গগলস পরিহিত বব কাট দেওয়া চুলের ছোটখাটো মেয়েটার মুখের অদ্ভুত হাসি দেখে চোখ বড় বড় হয়ে গেল তাদের। পেছন থেকে হঠাৎ আওয়াজ কমে যাওয়ায় সামনের কয়েকটা গার্ড পেছনে ফিরে তাকালো। আর তাকিয়েই ওরা দেখতে পেল পাশের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে বব হেয়ার কাট দেওয়া একটি মেয়ে। চোখ দুইটা ঢাকা, মুখে অদ্ভুত হাসি। আর এরপরে ওদের নজর গেল মেয়েটার পাশে পড়ে থাকা তাদেরই মেটদের মৃতদেহের উপর। আর ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথেই ওরা কয়েকজন দ্রুত পায়ে এগিয়ে গেল রুমাইশার দিকে। কিন্তু ওরা রুমাইশার কাছে পৌঁছানোর আগেই রুমাইশা ওদের কাছে পৌঁছে গেল। আর অতখানি দূরত্বে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চোখের পলকে নিজেদের সামনে থেকে ভরকে গেল গার্ডগুলো। কিন্তু নিজেদেরকে দ্রুত সামলে নিয়ে ওরা রুমাইশাকে আঘাত করতে যাওয়ার আগেই রুমাইশা বিদ্যুৎ গতিতে ওদের 4 জনের একজনকে নিজের হাইকিং শু পরিহিত পা দিয়ে তার মুখ বরাবর গায়ের সর্বোচ্চ জোর দিয়ে একটা লাথি দিল। সে লোকটা ছিটকে গিয়ে পড়ল পেছনে সাফওয়ানের দিকে গান তাক করে থাকা অন্য একজনের গায়ের উপর। আর এরপর রুমাইশা আগের থেকেও দ্রুত গতিতে বাকি 3 জনের হৃৎপিণ্ড বরাবর একে একে ওর কারুকার্য খচিত খঞ্জরটা বসিয়ে দিল বুকের গভীরে। আর কিছুক্ষণের ভেতরেই মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল সে গার্ডগুলো। হঠাৎ পেছনের প্রতিপক্ষের কারো উপস্থিতি টের পেয়ে সাফওয়ানকে শুট করতে থাকা গার্ডগুলো হকচকিয়ে গেল। আর এই সুযোগে সাফওয়ান ওর সামনের কনফিউজড হয়ে থাকা গার্ডগুলোকে ওর 2 সাইডেড সোর্ডটার আঘাতে ধর আর মাথা আলাদা করে দিল। কিন্তু সাফওয়ানের সোর্ডের আঘাতের থেকে ভাগ্যের জোরে বেঁচে গেল একজন। সে লোকটা সাফওয়ানের থেকে বাঁচতে ছুট লাগালো রুমাইশা যেদিকে আছে সেদিকে। আর রুমাইশা নিজের হাতের খঞ্জরটা সে লোকটার দিকে ছুঁড়ে মারার জন্য প্রস্তুত করার আগেই লোকটা নিজের কোমর থেকে একটা রিভলভার বের করলো। আর সেটা লোড করেই ট্রিগারের ওপর আঙুল রেখে রুমাইশার কপাল বরাবর সেটা তাক করলো। এরপর রুমাইশাকে উচ্চস্বরে বলল, ডোন্ট মুভ এ সিঙ্গেল লিম্ফ অফ ইয়োর বডি। রুমাইশা খঞ্জরটা যেভাবে হাতে ধরে রেখেছিল সেভাবে রেখেই নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাতে রিভলভার ধরা লোকটার পেছনে ফিরে সাফওয়ানকে এক পলক দেখে নিয়ে সাফওয়ানের উদ্দেশ্যে উচ্চস্বরে বলে উঠল, ইফ ইউ ট্রাই টু মুভ এ লিটল বিট দেন আই এম গোয়িং টু শুট দিস লেডি, পুট ইউর হ্যান্ডস অন দ্য ইয়ার। সাফওয়ান সাথে সাথে নিজের হাত দুইটা মাথার উপরে তুলে নিজের জায়গায় স্থির হয়ে গেল। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে থাকলো ওর রিভলভার ধরা লোকটাকে। লোকটা একবার সাফওয়ানের দিকে আরেকবার রুমাইশার দিকে নজর রাখতে রাখতে ধীরে ধীরে এগোতে লাগলো রুমাইশার দিকে। সাফওয়ান নিজের দম আটকে ধরল। আজ রুমাইশার জায়গায় অন্য কেউ হলে ও অবশ্যই রিস্ক নিত, কিন্তু ওর রিমুর লাইফ নিয়ে রিস্ক নেওয়ার মতো সাহস ওর নেই। তবুও ও ধীর পায়ে লোকটার দিকে এগোতে থাকলো। ভয় লোকটার নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, ঘাম ছুটছে, কিন্তু সাহস হারাচ্ছে না সে। রুমাইশা নিজের হাতের খঞ্জরটা শক্ত করে চেপে ধরে লোকটাকে হঠাৎ আক্রমণ করার ফোন দিয়ে আটতে লাগলো। কিন্তু সামনের দিকে চোখ যেতেই সাফওয়ানের করুণ চেহারা দেখে পড়ল ওর।
সে ইশারায় ওকে বারণ করছে এমন কিছু না করতে। লোকটা ট্রিগারে আঙ্গুল রেখে আছে, একটা চাপ লাগলেই শেষ সব কিছু। রুমাইশা সাফওয়ানের ইশারা বুঝে চোখ দুইটা বন্ধ করে বুক ভরে দম নিল, আর তারপর দম ছেড়ে দিয়ে আবার চোখ মেলে তাকালো লোকটার দিকে। লোকটা ঢোক গিলছে বারে বারে। রুমাইশার অনেকটাই কাছে এসে পৌঁছেছে সে। কিছুক্ষণ পর আর একটু কাছে পৌঁছাতেই রুমাইশার হাতে ধরে রাখা খঞ্জরটা খপ করে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল সে। আর এরপরই রুমাইশার হাতটা ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিয়ে এলো। নিজের গলার মধ্যে হাতটা দিয়ে রুমাইশার গলা ধরলো লোকটা, আর এরপর রিভলভারটা রুমাইশার কানের ওপরের মাথার খুলির ওপর চেপে ধরলো। নিজেকে মৃত্যুর দ্বারে আবিষ্কার করে চোখ বুঝে নিল রুমাইশা। আর রুমাইশাকে নিজের রিভলভারের মাথায় দিয়েই লোকটা সাফওয়ানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা উচ্চস্বরে বলে উঠল, পুট ইউর সোর্ড অন দ্য গ্রাউন্ড নাও। সাফওয়ান লোকটার চোখের দিকে চোখ রেখে ধীর গতিতে নিজের সোর্ডটা মেঝেতে রাখলো। তারপর মেঝে থেকে আবার উঠে সোজা হয়ে তীক্ষ্ণ চোখে তাকালো ও লোকটার দিকে। এক মুহূর্ত ওর মনে পড়ে গেল ওর ল্যাবে ওরই আঘাতে মুমূর্ষ হয়ে পড়ে থাকা রুমাইশার সেই ফ্যাকাশে মুখটার কথা। মৃত্যুমুখ থেকে ফিরে আসা রুমাইশার সেদিনকার প্রতিটা ঘটনা সাফওয়ান ওর চোখের উপর ভেসে উঠল। এই মুহূর্তে রুমাইশাকে হারিয়ে ফেলার এক বিপুল ভয় ভর করল ওর ওপর। লোকটাকে উদ্দেশ্য করে ও কঠিন গলায় বলে উঠল, ডোন্ট ইউ ডিয়ার টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইউ নো ভেরি ওয়েল দ্যাট আই ডোন্ট নিড মাই সোর টু কিল ইউ। আর এরপর রুমাইশাকে দেখিয়ে ধীর পায়ে সামনে এগোতে থাকলো ও। If you let her go, then I will cause no harm to you. But if you make any scratch on her skin, then I'm going to give you the worst death of this universe. জাদ্রেল মুখের লোকটা ভয়ে ঢোক গিলতে লাগলো বারবার। রিভলভারের ট্রিগারের কাছে রাখা আঙ্গুলটা কাঁপতে লাগলো অনবরত। সাফওয়ান বুঝল লোকটা ভয় পাচ্ছে। ভয়ের চোটে কখন কি করে ফেলবে বলা যাচ্ছে না। সাফওয়ান লোকটাকে সহজ করার জন্য নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিল। তারপর ভরসাযুক্ত কণ্ঠে ও বলে উঠল, Give me the revolver, then step back and let her go. I won't do anything to you. Trust me. কিন্তু লোকটা সাফওয়ানকে বিশ্বাস করলো বলে মনে হলো না। ঢোক গিলে সে আরও জোরে রুমাইশার মাথার সাথে রিভলভারটা চেপে ধরলো। সাফওয়ান লোকটার চোখে চোখ রেখে সামনে এগোতে থাকলো, কিন্তু সাফওয়ানকে নিজের প্রায় কাছাকাছি চলে আসতে দেখেই লোকটা রুমাইশাকে নিজের সাথে চেপে ধরে পিছিয়ে যেতে লাগলো আর আতঙ্কগ্রস্ত গলায় বলল, ডোন্ট ইউ ট্রাই টু কাম নিয়ার মি আর আই উইল শুট হার। লোকটার হাত কাঁপছে অনবরত। রুমাইশার দৃষ্টি সাফওয়ানের চোখের দিকে। অপলকে তাকিয়ে আছে ও সাফওয়ানের দিকে। সে চোখে সাফওয়ানের প্রতি ওর নিখাত ভালোবাসার ছাপ। সাফওয়ান একবার রুমাইশাকে দেখছে তো একবার লোকটাকে। উপায় না পেয়ে সাফওয়ান শেষ পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে রইল, আর এগোলো না। আর ঠিক সেই মুহূর্তেই পরপর দুইটা বুলেটের তীব্র শব্দে কেঁপে উঠল 3rd ফ্লোরের 4 নম্বর ব্লকের বারান্দাটা। আর সাথে সাথেই নীরব হয়ে গেল চারপাশ। বাইরে এতক্ষণ পুলিশকে ঠেকিয়ে রাখা গার্ডগুলো চমকে উঠল। সাফওয়ানের ওপর বুলেটের ব্যবহার সম্পূর্ণরূপে নিষেধ করার পরও কেউ বুলেট ছুঁড়েছে শুনে ওরা সচকিত হয়ে উঠল। বুলেটের শব্দ শুনে পুলিশ আরও জোরালোভাবে ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। আর 3rd ফ্লোরে এতক্ষণ রুমাইশাকে কবজা করে রাখা লোকটার নিথর দেহ আছড়ে পড়ল মাটিতে। মাথার পেছন দিক দিয়ে একটা বুলেট প্রবেশ করে মাথার সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। সাফওয়ানের পেছনে থাকা দেয়ালে গিয়ে বিঁধেছে সেটা। লোকটার হাত থেকে ছাড়া পেয়ে রুমাইশা আতঙ্কিত হয়ে দম ছাড়ল জোরে। আর তারপর হাত পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। আর অল্প একটু হলেই ওর প্রাণ পাখি উড়াল দিতে চলেছিল। সাফওয়ান সাথে সাথে ছুটে এলো ওর কাছে। এসেই মেঝেতে বসে পড়া রুমাইশাকে জাপটে ধরল নিজের বুকের সাথে। আর ধরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। অল্প সময়ের জন্য ওর প্রাণটা আর ওর ধরে ছিল না। বুকের ভেতর ওর এখনো ধুকপুক করছে। আর ঠিক তখনই রুমাইশার পেছনে থাকা 4 নম্বর ব্লকে ঢোকার দরজার কাছ থেকে ধোয়া ওঠা রিভলভার হাতে এগিয়ে এলো ম্যাথিউ সহ ওর সাথের গানধারী ছেলেগুলো। ম্যাথিউকে নিজের কাছে আসতে দেখে সাফওয়ান রুমাইশাকে ধরে উঠে দাঁড়ালো মেঝে থেকে। ম্যাথিউ সাফওয়ানের একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে সাফওয়ানের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। সাফওয়ান কিছুক্ষণ ম্যাথিউয়ের দিকে তাকিয়ে থাকলো কঠিন চোখে। আর এরপর ম্যাথিউয়ের চোখে চোখ রেখে ওর সাথে হাত মেলালো সাফওয়ান। আর সাথে সাথেই দুজনের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। সাফওয়ান ম্যাথিউর সাথে হ্যান্ডশেক করা অবস্থাতে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসলো। এরপর গলায় গলা মেলালো দুজন। তারপর আবার দুজন দুজনের থেকে সরে গিয়ে একে অপরকে দেখতে থাকলো। আর তখন ম্যাথিউ দরাজ হেসে সাফওয়ানের পিঠ চাপড়ে বলল, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। পর্ব 61। সুউচ্চ এক বহুতল ভবনের 11th ফ্লোরের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করছে এক 40 পুরুষ। তার সাথে আর কেউ নেই, স্ত্রী পুত্র সন্তান কেউই না। 10 ফিট লম্বা ডাইনিং টেবিলটাতে বসে সে একাই লাঞ্চ করছে। তার সামনে নানাবিধ পদের খাবার পরিবেশন করে রাখা। কাঁচা পাকা চুল আর দাড়ি দুইটাই তার ঝুটি করে বাঁধা।
ডান পাশের চোয়ালের উপর বিঘত খানেক লম্বা কাটা দাগ, যার কারণে লোকটার চেহারা খুবই নিষ্ঠুর দেখাচ্ছে। তার চেহারা আর ব্যক্তিত্ব দুইটার ভেতর বিন্দু মাত্র তফাৎ নেই। তার লাঞ্চে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ তার অ্যাপার্টমেন্টের দরজায় নক পড়ল। লোকটা খাওয়া থামিয়ে দরজায় নক দেওয়া ব্যক্তিটাকে ভেতরে আসার অনুমতি দিল, আর তখনই অ্যাপার্টমেন্টের ভেতর হন্তদন্ত হয়ে প্রবেশ করলো দুজন যুবক। ঢুকেই তাদের ভেতর থেকে একজন লাঞ্চরত ব্যক্তিটার উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠল, ম্যাথিউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বস। সে সাফওয়ানের সাথে হাত মিলিয়ে ওকে পালাতে সাহায্য করেছে। আমরা যা ধারণা করেছিলাম তার কিছুই হয়নি। সাফওয়ান পুরোপুরি সুস্থ আছে, কেউ ওর কিছুই করতে পারেনি। এছাড়া আরও একটা তথ্য পাওয়া গেছে যে ম্যাথিউই সে ব্যক্তি যে কিনা সাফওয়ানকে এতদিন আমাদের সমস্ত পরিকল্পনার তথ্য পাচার করেছে। আমাদের প্রতিটা মুভমেন্টের খবর সেই সাফওয়ানকে দিয়েছে। আর অন্য এক সূত্রে খবর পেয়েছি সাফওয়ানের সাথে একটা মেয়ে আছে। মেয়েটা সম্পর্কে ওর ঠিক কী হয় সেটা জানা যায়নি, তবে আমাদের দলের লোকেরা চেষ্টা করছে মেয়েটার পরিচয় উদ্ঘাটন করার। এখন আমাদের করণীয় কি বস? ডাইনিং টেবিলে বসা লোকটা আর খাবার স্পর্শ করল না, চেয়ার ছেড়ে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে ফেলল। অ্যাপার্টমেন্টের ভেতরে আসা ছেলে দুটো সেভাবেই দাঁড়িয়ে রইল তাদের বসের আদেশের অপেক্ষায়। লোকটা বেসিন থেকে সরে তার রুমের কাভার্ডের কাছে গেল। এরপর কাভার থেকে একটা ফুলদার শার্ট বের করে গায়ে দিতে দিতে বেডসাইড টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে কল করলো কারো কাছে। ওপাশ থেকে কল রিসিভ হতেই লোকটা বলে উঠল, হার্ভার্ড বলছি, আমার হেলিকপ্টারটা রেডি করো, আমি বের হব এখনই। বলেই ফোন কেটে দিল। তারপর শার্টের লাস্ট বোতামটা আটকে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। বর্তমানে ম্যানহোলের আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে সাফওয়ান আর রুমাইশা। সাফওয়ান চলেছে সামনে, তার পেছনে পেছনে রুমাইশা। ম্যানহোলের শেষ অংশটা গিয়ে থেমেছে নর্থ আন্টার্কটিকা সাগরের ওপার। ম্যানহোলের পানিটা সাগরের নীল পানির সাথে মিশে গিয়ে নিজের কলুষিত দেহটাকে পবিত্র করে নেয় সেখানে। রুমাইশা গতকাল যখন এখানে এসেছিল তখন ম্যানহোলেরই অন্য রাস্তা দিয়ে এসেছিল, যেটা ছিল শহরের ভেতরে, কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ শহরের শেষ সীমানায়। ম্যাপে দেখানো রাস্তা দিয়ে ওরা ছুটে চলেছে দুজনেই। জোনাসের সাথে কথা হয়েছে একটু আগে, ওরা ওদের নির্ধারিত জায়গায় অপেক্ষা করছে। ম্যাথিউ সাফওয়ান আর রুমাইশাকে গোপন রাস্তা পর্যন্ত সেফলি পৌঁছে দিয়ে নিজেই লড়ে যাচ্ছে গার্ডদের সাথে। বন্ধুর জন্য নিজের বসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে, তাই এই গার্ডগুলো একটা ব্যবস্থা করে দিয়ে খুব শীঘ্রই সেও আন্ডারে থাকা ছেলেগুলোকে নিয়ে পালাবে। ওদের গাড়িগুলো ভার্সিটির বাইরেই দাঁড় করানো। ইতিমধ্যে ম্যাথিউ খবর পেয়েছে হার্বার্ট তার পার্সোনাল হেলিকপ্টারে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর তার দৃঢ় বিশ্বাস হার্বার্টের টার্গেট এখন সে নিজেই, কারণ সেই সাফওয়ানকে পালাতে সাহায্য করেছে। আর সাফওয়ান কোথায় গিয়েছে সেটাও শুধু সেই বলতে পারবে। দুজন গার্ড সহ হেলিকপ্টারের পেছনে বসে আছে হার্বার্ট। চোখে তার ভাবুক দৃষ্টি, হেলিকপ্টারের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার মাথার ভিতরে চলছে স্মৃতির রোমন্থন। আজ পর্যন্ত সে যতগুলো মানুষকে দিয়ে নিজের খুব গোপন আর অসাধ্য মনে হওয়া কাজগুলো করিয়েছে, তাদের ভেতর সাফওয়ান তার সবচেয়ে বিশ্বাসভাজন ব্যক্তি। সমস্ত পৃথিবীর কোনা কোনা থেকে সেই সমস্ত লোকজনকে মৃত্যুর মুখে পাঠাতে সাফওয়ানের ডাক আসত, যাদেরকে কেউ কোনোভাবেই কাবু করতে পারেনি। কিন্তু অন্যরা যেটা পারত না সেটা সাফওয়ান খুব সহজেই করে ফেলত। রাতের আধারে সে বেরিয়ে পড়ত ভোগে পাঠানোর অর্ডারকৃত ব্যক্তিটার উদ্দেশ্যে, এবং খুবই দক্ষতার সাথে বিশাল নিরাপত্তা প্রহরী ডিঙিয়ে এত এত সিকিউরিটি ক্যামেরা পেরিয়ে এবং এত এত অ্যালার্ট সিস্টেম পেরিয়ে সে ঠিকই সেই ব্যক্তির একান্ত ব্যক্তিগত কামরায় পৌঁছে যেত। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এটাই যে কোনো ধারালো অস্ত্রের সাহায্য ছাড়াই সে নিমিষেই যে কাউকে দুনিয়া ছাড়া করে ফেলত, হয়তো তার হাত পা ছিঁড়ে, আর নয়তো তার নিজের ভেনম দিয়ে। প্রথমবার হার্বার্ট যখন সাফওয়ানের সন্ধান পায় তখন সাফওয়ান সিঙ্গাপুর ভার্সিটির বোটানিক্যাল ডিপার্টমেন্টের 3য় বর্ষের ছাত্র। হ্যাংলা পাতলা শরীরে, মাথায় ঝাঁকড়া চুল। চোখের দিকে তাকালে মনে হতো কি নিদারুণ দুঃখ নিয়ে সে এই পৃথিবীর প্রতিটা মুহূর্ত পার করছে। কিন্তু হার্বার্ট তখনও জানতো না যে এই ছেলেটার বিশেষত্ব কী। সাফওয়ান হার্বার্টের হয়ে কাজ করার আগেই বলে দিয়েছিল যে সে যে কাজ করবে এটা যেন হার্বার্ট ছাড়া অন্য কেউই না জানে, কিন্তু সেটা ঠিক কী কারণে তা জানতো না সে। তবে হার্বার্ট তার কথা রেখেছিল, কাউকে সাফওয়ানের ব্যাপারে বলেনি সে। ইভেন সাফওয়ান আজ পর্যন্ত যে গুটি কয়েক মানুষের হয়ে কাজ করেছে সবার কাছেই সাফওয়ানের এই একই শর্ত ছিল, কিন্তু তার কারণ সবারই অজানা ছিল। সাফওয়ানকে দেখে হার্বার্টের মায়া হতো অনেক। সারাটা দিন সারাটা ক্ষণ যেন সাফওয়ান দুঃখ বহন করে বেড়াতো। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতো আর কি যেন বিড়বিড় করতো, হয়তো সৃষ্টিকর্তার কাছে জীবনের প্রতি অভিযোগ জানিয়ে জানিয়ে আকাশ ভারী করে ফেলতো সে। সাফওয়ানকে দেওয়া প্রথম 2টা কাজ খুবই দক্ষতার সাথেই করে সে। যদিও হার্বার্ট ভেবেছিল যে আস্তানায় সাফওয়ানকে সে পাঠাচ্ছে সেখান থেকে বেঁচে ফেরা একরকম অসম্ভব, কিন্তু সেই অসম্ভবের তোয়াক্কা না করে সাফওয়ান সফল হয়েই ফিরে আসে। আর সাফওয়ানকে এমন সুস্থ সবল আর উইদাউট এনি স্ক্র্যাচ দেখে হার্বার্ট অবাকতার চরম সীমায় পৌঁছায়। কিন্তু এরপর আরও অবাক হয় যখন পরদিন সকালে সে নিউজে খবর পায়
যাকে জমের দুয়ারে পাঠাতে সে সাফওয়ানকে নিযুক্ত করেছিল সে নাকি সাপে কেটে মারা গেছে। আর এটা নাকি এমন সাপ যার কোনো চিহ্নই নেই। এই প্রথমবার এমন কোনো অজানা সাপের সন্ধান পেয়েছিল আমেরিকার বিজ্ঞানীরা। আর এই ঘটনার পরই হার্বার্ট আঁচ করতে পারে সাফওয়ানের ভেতরে কিছুটা একটা ঝামেলা আছে। তাই সাফওয়ানের থেকে ধীরে ধীরে ওর ব্যক্তিগত কথাগুলো বের করার চেষ্টা করে হার্বার্ট। কিন্তু নিজের পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলে কখনোই বলতো না সাফওয়ান। উল্টো ওর মুখটা চুপসে যেত। মুখের ভেতরে ভর করতো এক রাশ হতাশা আর কষ্ট। তাই সাফওয়ানের ফ্যামিলি নিয়ে আর বেশি প্রশ্ন করতো না হার্বার্ট। আর সাফওয়ানের এমন করুণ চাহনি হার্বার্টের বুকে গিয়ে লাগতো। তারপর ধীরে ধীরে সাফওয়ানকে খুবই স্নেহের চোখে দেখা শুরু করে সে। কিন্তু সাফওয়ানের প্রতি তার সে স্নেহ বেশি দিন টেকেনি। সাফওয়ান ততদিনে আবার সিঙ্গাপুরে ফিরে আসে। নিজের পড়াশোনার পাশাপাশি রেপটাইল নিয়ে হিউজ চর্চা শুরু করে সে। পাশাপাশি নিজের দাদুর পুরনো বন্ধুদের খুঁজে বের করে তাদের থেকে যত ইনফরমেশন সম্ভব নিয়ে সে নিজের ভেনমের অ্যান্টিভেনম তৈরি করার জন্য কেমিস্ট্রির উপর ব্যাপক পড়াশোনা শুরু করে। আর সেই সুবাদেই তৈরি হয়ে যায় তার সুনির্দিষ্ট কিছু কেমিস্ট বন্ধু সার্কেল, যাদের সাথে পরবর্তীতে সে অ্যান্টিভেনমের পাশাপাশি মেডিসিন অ্যান্ড ড্রাগস তৈরিতেও লেগে পড়ে। আর আস্তে আস্তে হয়ে পড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট। হার্বার্ট সহ অন্যান্যদের দেওয়া একের পর এক কাজ, তার পাশাপাশি পড়াশোনা আর ড্রাগস তৈরি, এই সব কিছু একসাথে চালাতে থাকে সাফওয়ান। আস্তে আস্তে একজন প্রফেশনাল হিটম্যান হিসেবে আন্ডারগ্রাউন্ডে এক হিউজ জনপ্রিয়তা অর্জন করে সে। আর তার পাশাপাশি মেডিসিনের এক বিশাল বিজনেস শুরু হয় তাদের সেই ছোট্ট সার্কেলটার। আস্তে আস্তে সিঙ্গাপুরেই নিজের এক বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলে সাফওয়ান। কিন্তু এর কিছুদিন পরে বাধে আসল ঝামেলা। হার্বার্টের দেওয়া একটা টাস্ক কমপ্লিট করতে সাফওয়ান ব্রিটেনের এক সিনেটরকে খুন করে নিজের ভেনমের সাহায্যে। সেই সিনেটর ছিলেন হার্বার্টেরই একজন খুবই কাছের বন্ধু, যাকে নিজের স্বার্থের কারণে নিজের রাস্তা থেকে সরিয়ে দেয় হার্বার্ট। আর এরপর সেই লাশ যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় তখন লাশের শরীর থেকে পাওয়া ভেনমকে এবার বিশেষভাবে এক্সামিন করা হয়। পোস্টমর্টম যিনি করেন তিনিও ছিলেন হার্বার্টের একজন কাছের বন্ধু। আর সেই হার্বার্টকে এই ভেনমের ব্যাপারে ডিটেলস বলে, যার সারমর্ম ছিল এই যে এই ভেনম এতটাই পয়জনাস যে এর একটা সিঙ্গেল ফোঁটা 10 মিনিটের ভেতরে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে মেরে ফেলতে সক্ষম। আর এর যেহেতু কোনো অ্যান্টিভেনম নেই, তাই যার শরীরে ভেনমটা পুশ করা হবে তার মৃত্যু অনিবার্য। আর এরপরই কৌতূহলবশত বিশ্ববাজারে এই ভেনমের একটা স্যাম্পল পেশ করে হার্বার্ট। আর সেটা পেশ করার পরই এর মূল্য যেটা উঠে সেটা থেকে চমকে যায় সে। সে যে ধারণা করছিল তার থেকেও অনেক অনেক বেশি দামি ছিল সাফওয়ানের ভেনমটা। আর এই ঘটনার পরই শুরু হয় হার্বার্টের লোভ। সাফওয়ান ওর তৈরি করা রেপটাইল ল্যাবের আশেপাশে সমস্ত রেপটাইলগুলোকে গায়ে জড়িয়ে বসে থাকতো। সেটা ওর কাছে ছিল এক অন্য ধরনের শান্তি। কিন্তু কাজের চাপে সাফওয়ান যখন আমেরিকাতে ছিল বেশ কিছুদিন, তখন তার এই শান্তিতে ব্যাঘাত ঘটতে শুরু করে, যার কারণে হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়ে সাফওয়ান। জঙ্গলির মতো আচরণ শুরু করে দেয় ও। আর এই খবর পাওয়া মাত্রই হার্বার্ট ওকে নিয়ে যায় ওর সেই পোস্টমর্টেমকারী বন্ধুটির কাছে। তিনি সাফওয়ানের সম্পূর্ণ দেহটা চেক আপ করেন আর সন্ধান পান সৃষ্টি জগতের এক অবিশ্বাস্য সৃষ্টির। সাফওয়ানের ভেনম গ্রন্থি আর ভেনম থলিটা চেক করে দেখেন তিনি। আর এরপর যখন তিনি হার্বার্টকে ইনফর্ম করেন যে সাফওয়ান তার ভেনম থলিতে 250 গ্রাম ভেনম ধারণ করে আছে, তখন হার্বার্টের চোখ দুইটা টাকার লোভে চকচক করে ওঠে। কিন্তু সাফওয়ানের এসব ভেনম একেবারে নিতে গেলে সাফওয়ান বাঁচবে না, কারণ ওর ভেনম গ্রন্থি আর ভেনম থলি ওর হৃৎপিণ্ড সহ কিডনির সাথে এমনভাবে জড়িত যে ভেনম থলিটা পুরোপুরি নিতে গেলে সাফওয়ানের মৃত্যু অবধারিত। তাই হার্বার্ট সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন পর সাফওয়ানের কাছে সে প্রস্তাব দিবে অল্প অল্প করে তার ভেনম যেন সে হার্বার্টের কাছে বিক্রি করে। এতে সাফওয়ানও সুস্থ থাকবে আর হার্বার্টও লাভবান হবে। কিন্তু হার্বার্টের এই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় যখন সাফওয়ান নিজের এই প্রফেশন থেকে অব্যাহতি দিয়ে নিজের মাতৃভূমিতে ফেরত আসার চিন্তাভাবনা করে। সাফওয়ানের এই সিদ্ধান্তে তখনই বাদশাদে হার্বার্ট। তার একটাই কথা, সাফওয়ান কিছুতেই এই কাজ ছাড়তে পারে না, কারণ তার মতো দক্ষ হাতে কেউই এই কাজগুলো করতে পারবে না। কেউ করতে গেলে নির্ঘাত মারা পড়বে। কিন্তু সাফওয়ান হার্বার্টের কথা কানেই নেয় না। নিজের প্রফেশন থেকে বের হয়ে দেশে আসার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। আর দেশ থেকে একবার ঘুরে আবার সিঙ্গাপুরে ফিরে গিয়ে ভার্সিটিতে টিচিং প্রফেশনে ঢোকার সিদ্ধান্ত নেয়। সাফওয়ানের এমন অনর সিদ্ধান্তে চিন্তায় পড়ে যায় হার্বার্ট। কিন্তু তারপর সে সাফওয়ানকে প্রস্তাব দেয় ভেনম বিজনেসের ব্যাপারে। কিন্তু সাফওয়ান এবার হার্বার্টকে সরাসরি না করে দেয়। আর দ্বিতীয়বার যেন হার্বার্ট এ ধরনের কথা বলার স্পর্ধা না দেখায় সে বিষয়েও হার্বার্টকে সতর্ক করে দেয় সাফওয়ান। আর তাতেই রেগে যায় হার্বার্ট। সাফওয়ানের সিঙ্গাপুরের ভার্সিটির টিচার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় বিশাল এক বাধার সৃষ্টি করে। আর এরপর ধীরে ধীরে লোক লাগিয়ে আর ষড়যন্ত্র করে সাফওয়ান আর ওর ফেলো পার্টনারদের তৈরিকৃত ফার্মাসিউটিক্যাল ল্যাবটাও বন্ধ করে দেয়। কিন্তু তাতেও দমে না গিয়ে সাফওয়ান যখন পুরো দমে দেশে আসার প্রস্তুতি নিতে শুরু করে তখনই হার্বার্ট তার ছেলেদের উদ্দেশ্যে বলে যে সাফওয়ানকে আর তোষামেত করার কোনো প্রয়োজন নেই।
এখন ওর জীবনের কোনো মূল্য নেই হারবার্টের কাছে। তাই সাফওয়ানকে পৃথিবীর যে প্রান্তে পাওয়া যাবে সেখান থেকেই উঠিয়ে নিয়ে এসে ওর ভেনমের থলিটা কেটে ফেলার আদেশ দেয় ও। আর এরপর থেকেই শুরু হয় সাফওয়ানকে খোঁজার অভিযান। আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে ছুটে চলেছে ওরা দুজন। 60 কিলো রাস্তার অর্ধেকের কিছুটা বেশি পার করে ফেলেছে। ম্যাপে দেখানো রাস্তা অনুযায়ী ওরা চলছে। ম্যাপটা সাফওয়ান ভাঁজ করে ওর প্যান্টের পকেটে পুরে রেখেছে। যখনই কনফিউশনে পড়ছে ম্যাপটা বের করে দেখে নিচ্ছে, আর সেই সাথে একটু জিরিয়েও নিচ্ছে ওরা। রুমাইশার পানির তৃষ্ণা পেয়েছে, কিন্তু ওদের সাথে কোনো পানি নেই। গলা বুক শুকিয়ে গেছে ওর, কিন্তু কিচ্ছু করার নেই। মাঝে মাঝে দাঁড়িয়ে দম নিচ্ছে ও। সাফওয়ানের কষ্ট হচ্ছে ওকে এইভাবে দেখে। ও কয়েকবার বলেছে রুমাইশাকে ওর কোলে উঠে বসতে, তাহলে রুমাইশার কষ্টটা একটু কম হবে, কিন্তু রুমাইশা শোনেনি। সাফওয়ানকে ও মোটেই কষ্ট দিতে চাচ্ছে না। ছুটে দুজনেই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এখন রুমাইশা নিজের কষ্টকে প্রাধান্য দিয়ে সাফওয়ানের উপর নিজের ভর ছেড়ে দিলে সেটার মতো অমানবিকতা আর কিছুই হবে না। ইতিমধ্যে জোনাস আর রবার্ট কয়েকবার যোগাযোগ করেছে ওদের সাথে, কারণ এত দেরি হওয়ার কথা ওদের না। তারপরে দেরি হচ্ছে কেন সেটাই ওরা বুঝতে পারছে না। রবার্টের ফ্যালকন 8X সমুদ্রের পাড়েই আছে। রানওয়ের জন্য সেটা সমুদ্রের পাড়ে নিয়ে গেছে ওরা। সাফওয়ানের রুমাইশা সেখানে এসে থামবে। সেখান থেকে আরও 2 কিলো দূরে অবস্থান করছে জোনাস আর রবার্ট। দুজনেই ওরা চিন্তিত নিজের বন্ধু আর বন্ধু পত্নীর এমন অবস্থায়। আরও 10 কিলো এগোনোর পর রুমাইশা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। রুমাইশাকে ছাড়িয়ে বেশ খানিকটা পার হয়ে গেল সাফওয়ান, কিন্তু রিমুর অনুপস্থিতি টের পেতেই দাঁড়িয়ে গেল ও নিজেও। পেছনে ফিরে দেখলো রুমাইশা টানেলের দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, দম ফেলছে ঘন ঘন। এত সময় ধরে এক নাগারে ছোটার ফলে ওর চোখ মুখ লাল হয়ে গেছে। সাফওয়ান দ্রুত গতিতে এগিয়ে আসলো ওর দিকে। এসেই নিজের 2 হাতে রুমাইশার মুখখানা ধরে বলল, ঠিক আছিস তুই? কি হচ্ছে বল আমাকে। শরীর খারাপ লাগছে? বসবি কিছুক্ষণ? রুমাইশা প্রত্যুত্তরে কিছুই বলল না। ফ্যালফ্যাল করে অসহায়ের মতো খানিকক্ষণ তাকিয়ে রইল শুধু সাফওয়ানের চোখের দিকে। কিন্তু এরপর হঠাৎ করে গা গুলিয়ে উঠল ওর। ধপ করে মাটিতে বসে পড়ে হরহর করে বমি করে দিল। আতকে উঠল সাফওয়ান। তড়িঘড়ি করে নেতিয়ে পড়ে রুমাইশাকে বমি করা জায়গাটা থেকে সরিয়ে এনে আলতো করে নিজের বুকের উপর টেনে নিল। তারপর রুমাইশার চুলের উপর দিয়ে ওর মাথায় একটা চুমু বসিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হচ্ছে বল আমাকে। কোথায় কষ্ট হচ্ছে পাখি আমার? না বললে আমি বুঝবো কিভাবে? কথা বল। রুমাইশা এবারও কিছু বলল না। নিজের নেতিয়ে পড়া শরীরটার সম্পূর্ণ ভার সাফওয়ানের উপর ছেড়ে দিল ও। তারপর সাফওয়ানের বুকের সাথে নিজের কপাল আর নাক ঠিকিয়ে রেখে অনেক কষ্টে নিজের গলা দিয়ে মৃদু আওয়াজ বের করে ও বলে উঠল, আপনি বাবা হতে চলেছেন সাফওয়ান। গত 3 মাস ধরে আপনার ছোট্ট অস্তিত্বটা আমার গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে। আমি আর পারছি না ছুটতে। সাফওয়ান যেন জমে গেল নিজের জায়গায়। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারল না। আর এখন এই মুহূর্তেই ভীষণ কান্না পেল ওর। ওর বুকের ভেতর কষ্ট হতে লাগলো প্রচুর। মনে হচ্ছে কলিজাটা কেউ ছেড়ে নিয়ে যাচ্ছে। ওর 3 মাসের গর্ভবতী স্ত্রীর ওপর দিয়ে এই মুহূর্তে যে হিউজ প্রেশারটা যাচ্ছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী ও নিজে। আর যদি কোনোভাবে ওর রিমু আর ওর অনাগত সন্তানের কিচ্ছুটি হয়, তাহলে ও নিজেকে ক্ষমা করতে পারবে না, কোনো দিনও না। দাঁতে দাঁত চেপে রইল সাফওয়ান। বুকের ভেতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছে। কোনো কিছু না ভেবেই ও নিজের পোশাকের ওপরের অংশ খুলে ফেলল, আর তারপর কোলে তুলে নিল রিমুকে। এবার রিমোর হাত দুইটা নিজের ঘাড়ের পেছনে দিয়ে গায়ের খুলে ফেলা পোশাকটা দিয়ে রিমোর হাত দুইটা বেঁধে দিল শক্ত করে, যেন রিমো শক্তি হারালেও ওকে আঁকড়ে ধরতে পারে। এরপর রিমোর ব্যাকপ্যাকটা হাতড়ে আরেকটা টি শার্ট পেল সাফওয়ান। সেটা দিয়ে রিমোর পা দুইটা নিজের কোমরের পেছন দিকে একসাথে নিয়ে বেঁধে দিল শক্ত করে। আর এরপর আরেকটা ট্রাউজার বের করে নিয়ে রুমাইশার কোমরের সাথে নিজের কোমরটা বেঁধে দিল। তারপর ওর কাঁধের ওপর মাথা রাখা রুমাইশার কানের কাছে মুখ নিয়ে বলল, শক্ত করে ধরে রাখ আমাকে। জীবন চলে গেলেও আমাকে ছাড়বি না, আর আমার প্রাণ থাকতে আমি তোদেরকে ছাড়বো না। আর এরপর রুমাইশাকে কোলে নিয়েই সাফওয়ান নিজের সর্বোচ্চ গতিতে ছুটে চলল ওর গন্তব্যের দিকে। শুনলেন রানী আমিনার লেখা অফিডিয়ান গল্প থেকে পর্ব 59, 60 এবং 61। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।